আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমি ভেড়ামারা আদর্শ কলেজ ফিল্ডে দাঁড়িয়ে আছি। এই যে ভেড়ামারা আদর্শ কলেজের পেছনের যে ফিল্ড, যে মাঠ, এই মাঠে দাঁড়িয়ে আছি। তো এইখানে দেখেন, এই যে পেছনে লেখা আছে আয়োজনে ভেড়ামারা ক্রিকেট একাডেমি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এটা উল্টা দেখাচ্ছে। তো কিন্তু দেখলে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন ভেড়ামারা ক্রিকেট একাডেমি। তো এখানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য পারপাস অফ অ্যান একাডেমি। একটা একাডেমির মেইন পারপাস আসলে কি? যে কোনো একাডেমির পারপাস হচ্ছে সেটা যেই বিষয়ের একাডেমি, সেটা ওই স্কিলটা সে শেখাবে। এটা হচ্ছে একাডেমির কাজ। তার মানে ক্রিকেট একাডেমির কাজ কি? ক্রিকেট একাডেমির কাজ হচ্ছে ক্রিকেট খেলা শেখানো। যে কোনো স্পোর্টসের যে একাডেমি, সেই একাডেমির কাজ ওই স্পোর্টসের যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপ করা, এমন ওয়েতে ডেভেলপ করা যেন সেটা র্যান্ডম ওয়েতে ডেভেলপ করা না হয়, সেটা যেন গঠনতান্ত্রিক ওয়েতে ডেভেলপ হয়, যেন একটা সময় পরে আগে কি ছিল এবং পরবর্তীতে সে কী হয়েছে, এটা যে ডেভেলপমেন্ট যে ট্র্যাক বা রেকর্ড, এটার জন্য স্পষ্টভাবে ভিজিবল হয়, যেন বোঝা যায় যে আগে তার পরিবেশ দুর্বল ছিল, পরিস্থিতি দুর্বল ছিল, এখন বর্তমানে সে ডেভেলপ করছে এই জিনিসটা। দ্যাট মিনস ক্রিকেট একাডেমির কাজ আগে একজন ক্রিকেটে যে দুর্বল ছিল, পরবর্তীতে সেই ক্রিকেটে খেলার ব্যাপারে তার স্কিলটা ডেভেলপ হবে, সে ভালো ক্রিকেট খেলতে পারবে, সে ভালো ব্যাট করতে পারবে, সে ভালো বোলিং করতে পারবে, হ্যাঁ, সে ভালো ফিল্ডিং করতে পারবে, তার স্পিড বাড়বে। এইগুলো যেটা করতে পারে, এই জিনিসটা ঠিকমতো একাডেমিক ওয়েতে প্রোভাইড করাটা হচ্ছে ক্রিকেট একাডেমির কাজ, রাইট? কিন্তু বাংলাদেশে দেখেন প্রচুর পরিমাণে এরকম একাডেমি আছে। ওই যে ওই সাইডে একটা ক্রিজ আছে, শান করা, পিচ করা, মানে শান করা আর কি, সেখানে ছেলেপেলে খেলে। ওই কেউ আপনার যে প্যাড ট্যাড নিয়ে আসে, একটু বল টল করে, কার্ডিউস বল টল নিয়ে আসে, মাঝে মাঝে নেট টেট দেয়, দেখে মনে হয় যে খুব একাডেমিক ওরা প্র্যাকটিস করতেছে, কিন্তু মূলত আসলে ওরা কিন্তু একাডেমিক ওয়েতে প্র্যাকটিস করতেছে না, জাস্ট র্যান্ডম ওয়েতে প্র্যাকটিস করতেছে। যে ব্যাটিং ভালো পারে দেখা যাচ্ছে সে ব্যাটিং করতেছে, যে বল করতেছে সে মূলত বল করতেছে, আর বলিং ব্যাটিং দুজনেই করতেছে উভয় ক্ষেত্রেই। বাট সেটা করে যে মানে ফিজিবল যে ডেভেলপমেন্ট হচ্ছে, এরকম কিন্তু খুব একটা আমরা দেখি না। হ্যাঁ, এবং এগুলো নিয়ে যে টেকনিক্যাল ওয়েতে যে কোনো একটা ম্যানুয়াল থাকবে, যে এই ম্যানুয়াল ফলো করার মাধ্যমে, প্রুভেন ম্যানুয়াল, যে যে কেউ এই ক্রিকেট খেলাটা সে ডেভেলপ করতে পারবে, শিখতে পারবে, এরকম কোনো ম্যানুয়াল আমাদের কাছে এই মুহূর্তে আমরা দেখি না যেরকম আছে। কিন্তু বাংলাদেশের ছেলেপেলে ক্রিকেট, ফুটবল বা স্পোর্টস সেকশনে বেশ ইন্টারেস্টেড, এবং এখানে প্রচুর পরিমাণে মাঠ আছে, বেশ ভালো ব্যাপারটা। এবং তারা যেহেতু এই খেলাধুলার ব্যাপারে খুব ইন্টারেস্টেড, এবং না হলেও তৈরি করা উচিত। কোনো একটা ছেলে যদি স্পোর্টসে আগ্রহী না হয়, তারপর তাকে যদি আমরা স্পোর্টসের পরিবেশ তৈরি করে দিই আমরা, তো সেক্ষেত্রে আমরা আমাদের ছেলেপেলেকে ছোট থেকেই হাই লেভেলের স্কিলফুল করে গড়ে তুলতে পারি। দ্যাটস ওয়াই এই লেভেলের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই একাডেমিগুলো খুবই প্রয়োজন। এখন এই একাডেমিগুলো কীভাবে ডিজাইন করলে, একাডেমির যে প্রসেসগুলো বা প্র্যাকটিস যে ম্যানুয়ালগুলো, সেশনগুলো কীভাবে ডিজাইন করলে ছেলেপেলে খুব ইফিশিয়েন্ট ওয়েতে খুব অল্প সময়ের মধ্যে খুব হাই লেভেলের স্কিলগুলো শিখে ফেলবে, তার ফিটনেস বৃদ্ধি পাবে, এই জিনিসটা, এই ম্যানুয়ালটা তৈরি করাটা, ডিজাইন করাটা এখানে সবথেকে বড় ট্রিকি ইঞ্জিনিয়ারিং, সবথেকে ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই জিনিসটা ডেভেলপ করা। তো আমি একজন ক্রিকেটার না, নট মানে একটা ফুটবলারও না, বা একজন স্পোর্টস প্লেয়ার, বিষয়টা এরকম না প্রো লেভেলে যে আমি স্পোর্টস সেকশনে কাজ করি। আমি নর্মালি টুকটাক ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা অন্যান্য স্পোর্টসের সাথে টুকটাক জড়িত, বাট এর মানে এই না যে আমি প্রো লেভেলের স্কিলফুল প্লেয়ার। বাট তার মানে এই না যে এই একাডেমিক ওয়েতে জিনিসটা কীভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে আমি থিঙ্কিং করতে পারবো না। থিঙ্কিং যে কেউ করতে পারবে, টেকনিক্যাল ওয়েতে চিন্তা করার যে আছে, ভার্সাটিলিটি বা স্পেস, ওপেন স্পেস, এটা সবার জন্যই আছে। তো ক্রিকেট খেলা আমি কীভাবে ডেভেলপ করতে পারি? ক্রিকেট খেলার মোস্ট ইম্পর্টেন্ট যে স্কিলটা, সেটা হচ্ছে ব্যাটিং স্কিল। যে কোনো খেলার ক্ষেত্রে একজন মানুষ যদি আপনি বলেন যে ক্রিকেটের ক্ষেত্রে আর কি, বিশেষ করে যে তুমি বল প্রিফার করো, বা বলিং বেশি প্রিফার করো, নাকি ব্যাটিং বেশি প্রিফার করো, সে ডেফিনেটলি চাইবে কি ব্যাটিং দেখতে। আমরা সবাই চাই যেন আমাদের ব্যাটসম্যান যারা আছে তারা যেন অনেক বেশি রান করে, তাই না? এরকম না যে আমি আমার দল আর একটা অপোজিশন যে দল তার সাথে খেলতেছে, এবং আমাদের বোলিং সেকশনটা এতই ভালো যে খুব অল্প সময়ের মধ্যেই বল করে অল উইকেট তারা আউট করে দিল, এবং নিজের দল যখন ব্যাটসম্যানে গেল, তারা খুব ওই 10 মিনিটের মধ্যেই আপনার জিতে গেল। এরকম খেলা দেখে কিন্তু আমরা মজা পাবো না। আমরা চাইবো কি, আমরা কি চাই, যে অপোনেন্টও অনেক বেশি রান করবে, এবং পক্ষান্তরে আমার নিজের দলও অনেক বেশি রান চেজ করে ওই দলটাকে টপকাবে। তার মানে মেইন হিরো কিন্তু এখানে বলার না, মেইন হিরো হচ্ছে ব্যাটসম্যান। তো দ্যাটস ওয়াই ব্যাটিং সেকশনটা ডেভেলপ করাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, সেটা কি ফেস করে একটা ব্যাটসম্যান? বল ফেস করে। যে ব্যাটসম্যান যত বেশি বল টাইমিং করতে পারে, যত বেশি স্পিডের বল দেখতে পায়, এবং স্পিডের সাথে সে যত বেশি ফোর্সের সাথে শট দিতে পারে, সে তত বেশি বল আউটসাইডে সে পাঠাতে পারে। তার মানে আমার এই স্পিড সেন্সটা ডেভেলপ করাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমি যে স্পিড সেন্স গ্রামাটিক্যাল ওয়েতে ডেভেলপ করতে চাই, একাডেমিক ওয়েতে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একই সেম বল অনেকবার করে প্র্যাকটিস করাইতে হবে। Simple item, practice simple item multiple times, that is the method for any skill. For any skill, practice simple item multiple times, that is the most easiest method, I mean easiest method.
দ্যাট দ্য অনলি মেথড। এবং এই মেথডটা এরকম একটা মেথড, আপনি বলতে পারবেন না যে আপনি ক্রিকেটার না, আপনি ফুটবলার না, সো ক্রিকেট নিয়ে আপনি কথা বলতে পারবেন না, বিষয়টা এরকম না। ফর এনি স্কিল আপনি সিম্পল আইটেম মাল্টিপল টাইমস যখন আপনি প্র্যাকটিস করবেন, ওই স্কিলটা অটোমেটিক্যালি ডেভেলপ করবে। দিস ইজ হিউম্যান নেচার, তাই না? তাহলে আমি যদি ব্যাটিং প্র্যাকটিস করতে যাই, আমার প্রচুর পরিমাণে ব্যাটিং করা লাগবে। এখন একজন একজন বলারকে যদি আপনি বল করতে দেন, ও কি সবসময় একই সেম বল করতে পারবে? পারবে না তো। তার মানে একজন বলারকে দিয়ে আমার অনেকগুলো সেম বল প্র্যাকটিস করানো সম্ভব না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে মেশিন নিয়ে আসতে হবে, বলিং গান কিনতে হবে। এই বলিং গানের পেছনে যে খরচ করবে, এরকম খরচ করার মতো বা এটা নিয়ে যে চিন্তা ভাবনা করবে অ্যাটলিস্ট এই টেকনিক্যাল ওয়েতে, এরকম চিন্তা করার মতো খুব একটা আপনার ওরকম চিন্তা করার মতো ইঞ্জিনিয়ার এদিকে আপনি খুঁজে পাবেন না। ছেলেপেলের বলিং মেশিন না, অথচ একটা বলিং মেশিন কিন্তু খুব বেশি একটা দাম না। আবার সেই বলিং মেশিন কিনে কিন্তু নিজেরাও কিন্তু নিজের ইচ্ছা মতো বলিং মেশিন ডেভেলপ করা যায়, যেখানে আপনি বলিং মেশিন তৈরি করতে পারবেন খুব অল্প খরচের মধ্যে। তখন আপনি কী করতে পারবেন? একটা সেম বল, মনে করেন যে আপনি অফে একটা শর্ট প্র্যাকটিস করাতে যাচ্ছেন, আপনি 120 স্পিডে আপনি প্র্যাকটিস করাতে যাচ্ছেন ফার্স্টে। তো ফার্স্টে তো 120 স্পিড আমি দেবো না, আগে অল্প স্পিডে প্র্যাকটিস করাবো। তো ওই সেম বলটা যদি আমি 100টা বল ফার্স্টে আমি থ্রো করি, প্রথম দিকে হয়তো আমি বল দেখতে পাবো না, কিন্তু ওভার দ্য টাইম যাইতে যাইতে সময় যাইতে যাইতে কী হবে, ওই বলটা দেখার যে স্পিড, আমার ব্রেনের স্পিড, এটা আমার বৃদ্ধি পেয়ে যাবে। তখন আমি খুব দ্রুত সেই বলটা প্র্যাকটিস মানে আমি থ্রো করতে পারবো। ওই সময় যদি আমি অন্য একটা বল দিই, যেহেতু বল দেখার আমার একটা অভ্যাস হয়ে গেছে খুব স্পিডের সাথে, তখন আমি অন্য শটও কিন্তু ভালোভাবে আমি শ্যুট করতে পারবো। দ্যাটস ওয়াই বলিং মেশিন এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া স্পিড প্র্যাকটিস করার জন্য আরও যে স্পিডের যে গেমগুলো আছে, যেমন টেবিল টেনিস। আমি যখন কুয়েটে পড়ি, আমার ক্যাম্পাসের আগে আমি কোনো টিটি খেলি না, টিটি মানে টেবিল টেনিস। তো টেবিল টেনিসে যেহেতু টেবিলের ওইপার ওপার আপনার করে প্র্যাকটিস করে খেলে, তো যখন আমি এবার থেকে মারি, ওইপার থেকে যখন মানে ব্যাক দেয়, এত স্পিডে ব্যাক দেয়, যারা নতুন প্লেয়ার তারা বল দেখতেই পাবে না, এত স্পিডে সাই করে পাশ দিয়ে বের হয়ে চলে যায়। কিন্তু এই সেম বলটাই যখন একটা মানুষ খেলতেই থাকে খেলতেই থাকে, একটা সময় দেখা যাচ্ছে এত স্পিড বেড়ে গিয়েছে, আপনারা যারা টিটি খেলেন না বা টিটি খেলা দেখেন, তারা যে অনলাইনে যদি সার্চ দিয়ে দেখতে পারেন যে টিটি খেলে কী পরিমাণ স্পিড প্র্যাকটিস হয়। যে এবার থেকে মাত্রা দিয়ে সাই করে, ওইপার থেকে সাই করে বল মানে ব্যাক দিচ্ছে। তার মানে কি, ওভার দ্য টাইম আপনি যখন এই টিটি খেলার মতো স্পিড যখন আপনি বারবার করে খেলতে আপনি যদি ব্রেন যদি সেটা কপ আপ করে ফেলতে পারে, সেটা যদি ডেভেলপ করতে পারে, তাহলে ক্রিকেটের পিচ বেশ লম্বা পিচ, এটার স্পিড আমি প্র্যাকটিস করতে পারবো না? ডেফিনেটলি পারবো। তাহলে এর জন্য কী করতে হবে? আমাকে প্রচুর পরিমাণে বলিং সেম বল প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলিং গান লাগবে, বলিং মেশিন লাগবে। তাছাড়া আরও যে রেসিং যে গেমগুলো আছে স্পিড প্র্যাকটিসের জন্য, যেমন ধরেন অনেক গেম আছে যেগুলোতে আপনার স্পিড রেসিং করা শেখায়, ওই রেসিং গেমগুলো, অর্থাৎ স্পিড রিলেটেড যা কিছু আছে তা কিছু আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ব্রেনকে প্র্যাকটিসের সাথে সিঙ্ক করায় ফেলতে হবে, যেন আমরা খুব দ্রুত সেই জিনিসটা ক্যাপচার করতে পারি। এইভাবে যখন দেখবেন একটা ছেলে যখন গ্রামাটিক্যাল হইতে এইভাবে বিভিন্ন পজিশনের বল যখন সে বারবার করে প্র্যাকটিস করতে থাকবে, 6 মাস আগে তার যে বল দেখার বা বল শট দেওয়ার যে ক্যাপাবিলিটি থাকবে, হাতে যে স্ট্রোক যে পরিমাণ থাকবে, 6 মাস পরে কিন্তু তার ওই অবস্থাটা থাকবে না। তখন আমি খুব স্পষ্ট দেখতে পাবো এই ছেলেটার অবস্থা আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। তো এরকম একটা প্রতিষ্ঠান যেখানে ক্রিকেট একাডেমি আছে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুলে, এরকম একটা বলিং মেশিন না, আপনি যদি 5টা বলিং মেশিন কিনে দেন, 5টা বলিং মেশিন খুব বেশি একটা না, এই হয়তো 50-60 হাজার টাকা দাম একটা মোটামুটি একটা বলিং মেশিন প্র্যাকটিস করার জন্য। তো 5টা বলিং মেশিনের দাম কত হবে? 5 5 25, 2.5 লাখ, মানে 5 লাখ টাকাও যদি আপনি খরচ করেন একটা এলাকার ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, ইনস্ট্রুমেন্টাল যে সাপোর্ট সেটার জন্য হিউজ পরিমাণে সেখানে সাপোর্ট আপনি প্রোভাইড করতে পারেন। বিনিময়ে কী হবে? একটা জেনারেশন একটা এলাকাতে এই মোটামুটি বছর 2-1-এর মধ্যেই দেখবেন প্রচুর পরিমাণ ব্যাটসম্যান তৈরি হয়ে গেছে, প্রচুর পরিমাণ ব্যাটসম্যান তৈরি হয়েছে। একবার বল যখন করবেন, আমি একবার আমার খেয়াল আছে, আমি একবার 15টা হোয়াইট দিয়েছিলাম বল করতে গিয়ে, 15টা হোয়াইট। মানে বল থ্রো করলে আমার বলের স্পিড আছে, কিন্তু বলটা জাস্ট লেগ দিয়ে ওয়াইডে বের হয়ে চলে যায়। তার মানে কি, আমি ওই সঠিক ওয়েতে বল থ্রো করার যে আমার হাতের যে বডি যে ফিটনেস, সেই ফিটনেসটা আমার তখন পর্যন্ত ছিল না। তাহলে এই যে ফিটনেসটা, তারপরে কি আমি বলিং প্র্যাকটিস করছি? করি নাই। তো তারপরে যদি আমি কি করতাম, আমি প্রত্যেক দিন ওই একটা নির্দিষ্ট পজিশন, নির্দিষ্ট একটা গোল সার্কেল দিয়ে ওইখানে আমাকে বল ফেলতে হবে, বারবার করে বল ফেলতে হবে। এরকম যদি আমি প্রতিদিন 100টা করে বল ফেলতাম, তাহলে আজকে আমি যতগুলো বল আমি ইনএকুরেট জায়গাতে আমি ফেলতে পারি, আজ থেকে যদি আমি সপ্তাহখানেক পরে আমি ডাটা কালেক্ট করি, তাহলে আগের থেকে এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে অ্যাকুরেট জায়গাতে আমি ফেলতে পারতেছি। ওভার দ্য টাইম এই অ্যাকুরেসি ডেভেলপ করবে। আমি আপনাদের একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করতেছি। আমি নিজে মোটামুটি ফুটবল টুকটাক খেলি। তো আমার ক্যাম্পাসে যখন আমি দেখলাম যে আমি যেহেতু মোটামুটি ফুটবল খেলতে পারি, তাহলে ফুটবলের জাগলিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট স্কিল, এবং বড় বড় যারা ফুটবল প্লেয়ার তারা দেখবেন যে খুব ইজিলি জাগলিং করে বল। এটা খুব ইন্টারেস্টিং। একজন ফুটবল সে বল জাগলিং করতে পারে না, এটা কিন্তু এটা হয় না। একটা ভালো বল রিসিভ করতে গেলে বলের যে পায়ের সাথে যে বলটা পড়লেই পায়ে আটকায় যাবে, এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য প্রচুর পরিমাণে বল পায়ের উপর নাচানোটা এখানে ইম্পর্টেন্ট। তো বল জাগলিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো আমার মনে হলো যে ঠিক আছে, আমি যেহেতু ফুটবল খেলি, তো সেক্ষেত্রে আমার ফুটবল জাগলিং যে স্কিলটা এটা ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট। তো আমি কি করলাম, একটা বলেই কিনে ফেললাম, ফুটবল কিনলাম, একজোড়া বুট কিনলাম। তারপর আমি টার্গেট নিলাম যে আমাকে 1000 টাইম জাগলিং ইন এ সিঙ্গেল অ্যাটেম্প্ট, অর্থাৎ একবার মানে বল আমি পায়ের উপর তুলবো,
তারপর আমার 1000 বার আমি বলটা পায়ের উপরে জাগলিং করবো। এই লেভেলে আমি যাওয়ার আগ পর্যন্ত এই আমার প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকবো। আমার মোটামুটি 2.5 মাস সময় লেগেছিল, 2.5 মাস থেকে 3 মাস সময় লেগেছিল। দেখা যাচ্ছে মোটামুটি দিনের বেশিরভাগ সময়তেই দেখা যাচ্ছে আমি শুধু জাগলিং করতাম। তো এমন হয়েছে যে এই 10, 20, 15, মানে 100, ঠিক আছে, এভাবে যাইতে যাতে 500 একবার মাইলস্টোন ফিল আপ করতে আমার বেশ সময় লাগছিল। 500 থেকে 1000 ফিল আপ করতে খুব বেশি সময় লাগে নাই, কিন্তু 900-র উপরে আমি অনেকবার পড়ে গিয়েছিলাম। তো লাস্ট যখন আমি করছিলাম, তখন লাস্ট যেবার আমি 1000 ক্রস করছিলাম, সেখানে তখন আমি 1100 ক্রস করে ফেলেছিলাম। তো জাগলিং মানে এই যে কুয়েটে যারা পড়াশোনা করছে তারা আমাকে হয়তো দেখে থাকবে, আমাদের সময় যারা ছিল, যে মাঠে এক মাঠ থেকে বল পায়ের উপর নিতাম, জাগলিং করতে 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 ওই মাঠে চলে যাচ্ছি। এভাবে আমি প্রচুর মানে একা প্র্যাকটিস করতাম। আমার যে বাসায় ছিল, বাসায় আমি জাগলিং প্র্যাকটিস করতাম। তো শেষ পর্যন্ত দেখা গেল যে জাগলিংয়ের মতো একটু স্কিল, এটা কিন্তু খুব সহজ স্কিল না। জাগলিং পায়ের উপর আপনি নাচানো দেখবেন, অনেকে দেখবেন যে জাগলিং করতে পারে, হয়তো বা 10-20 বার করতে পারে, কিন্তু আপনি যখন বলবেন ঠিক আছে তুমি 100 বার জাগলিং করো, তো তখন দেখবেন যে আর পারতেছে না। আর জাগলিং 100 বার করলে দেখবেন গা দিয়ে দর করে ঘাম ঝরতেছে, ভেরি টাফ। তো 1000 বার 1000 যখন আমি টার্গেট করবো, তখন এটা মোটেও ইজি একটা টার্গেট না, টাফ টাফ একটা টার্গেট। তা আমি এটা করতে করতে দেখা যাচ্ছে 1000 ক্রস যখন আমি করে ফেলেছি, তখন আমি বুঝতে পারলাম ঠিক আছে, আমার মোটামুটি জাগলিংয়ের যে স্কিল, আমার যে মাইলস্টোন দরকার ছিল, সেই মাইলস্টোন ফিল আপ হয়ে গেছে। তারপর থেকে আমি জাগলিংটা বাদ দিয়ে দিলাম। তখন বল পাইলে একটু জাগলিং টাগলিং করি। এখন যদি আমাকে আবার কেউ বলে একটু জাগলিং করেন, তো হয়তো বা খুব বেশি পারবো না, হয়তো ম্যাক্সিমাম 100 অথবা ভাগে পড়লে হয়তো 200 বার পড়তে পারি, পড়ে যাবে, কারণ আমার বডি ফিটনেস নাই। কিন্তু আমি যদি আবার ট্রাই করি, এটা সম্ভব। এর মানে কি, জাগলিংয়ের মতো একটা টাফ স্কিল, যেটা মানুষ যদি ইমপ্রেসড হয়ে দেখে, যে কোনো যে বললেই জাগলিং করলে মানুষ তাকায় থাকে যে আরে হেভি। তো এরকম একটা কঠিন স্কিল যদি 1000 টাইম ক্রস করে ফেলা যায় এই মাত্র 2.5 মাসের মধ্যে, তাহলে একটা ব্যাটসম্যান যদি একই বল সে বারবার করে সে 2.5 মাস ধরে প্র্যাকটিস করে, তাহলে সে তার ব্রেন এটা সিঙ্ক হবে না? ডেফিনেটলি সিঙ্ক হবে। স্পিডের সাথে সে তখন ওই জিনিসটা দেখতে পাবে। দ্যাটস ওয়াই প্র্যাকটিস সিম্পল আইটেম মাল্টিপল টাইমস। সেটা ম্যাথ বলেন, ইংলিশ স্পিকিং বলেন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সিম্পল আইটেম যখন আপনি বারবার করে প্র্যাকটিস করতে থাকবেন, তো সেই জিনিসটা আপনার অটোমেটিক্যালি সেই জিনিসটা ডেভেলপ করবে। তো বাংলাদেশের ক্ষেত্রে ফুটবল হোক, ক্রিকেট হোক, একই সেম জিনিস। ফুটবলেরও সেম জিনিস, সেম স্কিল। বারবার করে প্র্যাকটিস করে করে এই জেনারেশনটাকে খুব স্কিলফুল জেনারেশনের হিসেবে গড়ে তোলার যে এই মেথডটা যে অ্যাপ্লাই করবে, এই মেথড অ্যাপ্লাই করার যথেষ্ট ট্যালেন্ট, কনসালটেন্ট, কাউন্সিলর বা টিচার আমাদের সমাজে বিদ্যমান না। এই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের পরবর্তী জেনারেশনকে যদি আমরা এরকম মাস্টার মেকার জেনারেশন হিসেবে তৈরি করতে পারি, যেন তারা তাদের পরবর্তী জেনারেশনকে এরকম স্কিলফুল জিনিসপত্র ট্রেন আপ করতে পারে, এবং তারা যেন নিজেরাও যেন তৈরি হয় বুলেট প্রুফ হিসেবে, এবং পরবর্তী বুলেট প্রুফ জেনারেশন তৈরি করে, এবং এমন একটা জেনারেশন তৈরি করে যারা আবার পরবর্তী জেনারেশনকে মাস্টার জেনারেশন হিসেবে তৈরি করতে পারে। এরকম একটা চেঞ্জ যদি আমরা তৈরি করতে পারি, মাস্টার মেকার জেনারেশন যদি আমরা তৈরি করতে পারি, দেন ফকফকা তো দেশ ডেভেলপ করতে সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না। তো আমার মনে হয় এইটা নিয়ে পুরো দেশে সচেতন হওয়া উচিত। যারা ইঞ্জিনিয়ার সেকশন বা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে যারা কাজ করতেছে, তাদেরকে এই জিনিসগুলো অ্যাপ্রোচ করা উচিত, সামনে এগিয়ে আসা উচিত। এবং একইভাবে স্কুল সিস্টেম কীভাবে ডেভেলপ করা যায়, স্কুলে কীভাবে সিম্পল প্রবলেম নিয়ে লং টাইম ধরে প্র্যাকটিস করার মাধ্যমে ওই স্কিলগুলো স্কুল থেকে ডেভেলপ করা যায়, সেটা কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়েও স্কুলগুলোতে কাউন্সেলিং করা উচিত। তো একটা স্কুলে যদি আপনার দেখা যাচ্ছে যে 5টা বলিং মেশিন কিনে দিলেন, চিপ বলিং মেশিন কিনে দিলেন, সমস্যা নেই, ছেলেপেলে স্কুলে যাইতে চায় না, এখন স্কুলে গেলে সে এখন ক্রিকেট খেলা শিখতেছে। কিন্তু স্কুলে গেলে আপনি স্কুলে 100টা বল কেনেন, একটা সেশন রাখেন, সেই সময় সে প্রচুর পরিমাণে জানি, প্রচুর ছেলেপেলে যেখানে সেখানে বল পড়ে আছে, ফুটবল পড়ে আছে, শিখতেছে। এগুলো এইভাবে জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এখন স্কুল লেভেল থেকে আমরা, যেহেতু আমরা এখানে অনেক সুন্দর একটা কান্ট্রি, স্পোর্টস সেকশনগুলো এইভাবে যদি আমরা প্রত্যেকটা স্পোর্টস সেকশন, ফাইটিং সেকশন, ফুটবল, ক্রিকেট, এভরিথিং, ইংলিশ, ম্যাথ, কোডিং, প্রত্যেকটা জায়গাতে যদি আমরা সিম্পল আইটেম বারবার করে প্র্যাকটিস করার মাধ্যমে আমার এই জেনারেশনকে তৈরি করার জন্য স্টেপ নেই, তাহলে ইনশাল্লাহ আমরা চাই, আমি মনে করি যে এটা ফিউচার প্রুফ। এবং এটা বলার কোনো কারণ নেই যে কে কোনো বিষয়ে এক্সপার্ট, কি কোন বিষয়ে এক্সপার্ট না, কার এখানে মতামত দেওয়া মতো রাইট আছে কি আছে নাই নাই, এগুলো নিয়ে কথা বলার কোনো অপশন নাই। যে যদি আপনি খুব সিম্পল আইটেম বারবার করে প্র্যাকটিস করতে থাকেন, ওই স্কিলটা আপনি অটোমেটিক্যালি ডেভেলপ করেন। দিস ইজ দ্য বেসিক অ্যান্ড সিম্পল রুট। ইফ ইউ ট্রাই মোর অ্যান্ড মোর, এগেন অ্যান্ড এগেইন, on any particular topic, on any particular skill, then eventually you will develop that skill very soon. That's very simple. And you cannot argue in this point. On this point you can argue, বিকজ দিস ইজ প্র্যাকটিক্যাল। আপনি যে একটা বাচ্চা হাঁটতে পারতো না, সে রেগুলার হাঁটা খোঁড়াইতে একটা সময় সে স্পিডে দৌড় দিচ্ছে, জাম্প দিচ্ছে, ডিগবাজি মারতেছে। সেটা বাচ্চার ক্ষেত্রে যদি এটা পসিবল হয়, তাহলে আমরা আমাদের বাচ্চা জেনারেশনকে যদি হাই লেভেল স্কিল নিয়ে এই খোঁড়াইতে প্র্যাকটিস করতে থাকি, হাই স্কিলফুল জেনারেশন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো। আমি দিস ইজ জোনায়েদ স্যার। I train English speaking, math, coding and all kind of high level skills from very ground level to max level. আমি অনেক কিছু শেখাই, এর মানেই না যে আমি সব কিছু জানি। আমি যেটা জানি না সেটা শিখে কীভাবে শিখতে হয় সেটা আমি জানি, এবং সেটা কীভাবে শেখাইতে হবে, সেই বিদ্যাটা কীভাবে শিখতে হবে আমি সেটা জানি, এবং সেটা আমি চাই অন্যান্য জেনারেশনকে, আমার সারাউন্ডিং যারা আছে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, সবাইকে জিনিসটা শেখাইতে, ট্রেনিং দিতে। সো দ্যাটস ইট ফর নাও, প্রে ফর মি।
ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।